ইউনিভার্সিটির ভিসি বলে, একটা ইউনিভার্সিটির প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই। পাকিস্তানিকে তোর বাপ লাগে নাকি বেটা? ওর বাপ লাগে পাকিস্তানিরা? হঠাৎ করে বাচ্চার মায়ের হাতটা নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বলে যে আপনি আপনার শিশুর মাথায় হাত রেখে বলেন ভোটটা আমাদের দিবেন। মানে কোন পর্যায়ে চলে যেতে পারে একটা সম্প্রদায়, যে একটা ভোটের জন্য তারা কি না করছে। বিজয় দিবসকে যদি কেউ 16 আগস্ট 16 ডিসেম্বরকে যদি কেউ বিজয় দিবস বলে, তাহলে নাকি তার বোর্ড স্যান্ডেল দিয়ে পিটাবে, আবার স্যান্ডেলও দেখায়। আরেক উন্মাদ বসে আছে আমেরিকা ইলি করে। তো আমি এবার দেখলাম আজকে সকালে যে সাভার স্মৃতিসৌধে মানুষের ছড়াছড়ি, মানে এত মানুষ আনন্দ করতেছে। এখন এই যে সবাইকে যদি স্যান্ডেল দিয়ে পিটাতে চায়, তাহলে তোর তো যা ইনকাম সব তো স্যান্ডেল কিনতে যাবো। বুঝে শুই না লোকজন নিয়ে বলে যে 2000, এই 2000কে এস্টাবলিশ করার জন্য ওরা 4000 লোক মারে ফেলতে দ্বিধা করবে না। তখন আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন তাকে তার মার্ডারারদেরকে অন্য দিকে প্রবাহিত করার জন্য মির্জা আব্বাসের দিকে চোখ দিয়ে তাদেরকে এই দেশ ছাড়া করে মার্ডারারদের। আপনার কি ধারণা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত বোকা যে তারা ধরতে পারে না চাইলে? যদি এতই বোকা হয় তাহলে জুলকারনাইন শাহের এত তথ্য কোথা থেকে পেল? সব জিনিস এত বেশি দেখতে হয় না। আমার অস্তিত্ব, আমার জীবন ধারণ, আমার জন্ম পরিচয়, এটা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করবে ইতিহাসের রাস্তা করে তারা পতিত হতে বাধ্য। আত্মসমর্পণের আমরা দলিল দেখেছি, কারণ ওই সময় আমাদের জন্ম, ওই সময়টা নিয়ে আমরা তো অত কিছু জানি না। আমরা ইতিহাস পড়ে যেটা জেনেছি, যে ছবি দেখে যেটা বুঝেছি। তো যারা আমাদের সঙ্গে এতদিন থাকলো, 9 মাস যুদ্ধ করলো, যারা আমাদের কোটি মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় দিল, তারা যদি ওই আত্মসমর্পণের জায়গায় তারাই ধরেন থাকলো, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কাজ ছিল না। আমাদের স্বাধীনতার দরকার ছিল। আমরা আমাদের সার্বভৌমত্ব পেয়েছি, স্বাধীন তো আমরাই হয়েছি, আমাদের দেশই তো স্বাধীন হয়েছে। জীবন গিয়েছে আমাদের, গিয়েছে আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছে, আমাদের যুদ্ধ শিশু জন্ম হয়েছে। এই এত কিছুর জন্য তারা, এই যুদ্ধ শিশু জন্ম হওয়ার জন্য যারা প্ররোচিত করেছে, তাদের শাস্তি হবে কোথায়? এই আমার ভাই, আমার বাবা শহীদ হওয়ার জন্য যারা প্ররোচিত করেছে, তাদের শাস্তি আমরা যত দিনেই হোক আমরা তাদের শাস্তি দেখব কোথায়? এখন যিনারা যুদ্ধে শহীদ হলেন, যাদের এত বড় ক্ষতি হলো, তারাই যদি এখন মাসুল দেয়, এটা তো তাহলে কি স্বাধীন দেশে আমরা বাস করছি? যে আজকে স্বাধীনতার 54 বছর পরে আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আপনি দেখেন, আমি সকালে একটা গাড়িতে ছিলাম, ড্রাইভার আমাকে বলছিল, যখন সংসদের উপর দিয়ে যাচ্ছিলাম, বলল যে কালকে আমি এখানে ডিউটিতে আসছিলাম ম্যাডাম, এই জায়গাটায় অনেক জামাতের লোক হয়েছিল। তো আমার কাছে চোখের মধ্যে ভাসছিল যে এই জায়গাটা, এই আপনার সংসদের সামনের জায়গাটা প্রতি বছর কোনো সরকার হিসেবে না, যে সরকারই থাকুক না কেন, সেইখানে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে ওইখানে কনসার্ট হতো, ওখানে বিভিন্ন রাতে আয়োজন হতো, মানুষ গিয়ে ওইখানে দাঁড়াতো। নিজের যে সন্তানগুলো যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, এখন তো প্রায় সবাই তাই, তারা গিয়ে ওইখানে নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা করতো, তারা ফুর্তি করতে যেত, আনন্দ করতে যেত। সেই জায়গাটাকে এখন কোথায় যে নিয়ে রূপান্তরিত করছে, এটা বড় অন্যায়, ভীষণ বড় অন্যায়। এবং এই অন্যায় যারা মদত দিচ্ছে, সরকার নিশ্চুপ। কেন নিশ্চুপ আমরা জানি না। সরকার তাদের ভাষায় কথা বলে, তাদের মতো করেই চলে সরকার। তাহলে এই সরকারকে আমরা বলেছি যে 1.5 বছরের সরকারকে আমরা কিন্তু কয়েকদিন পরেই বলেছি এই সরকার কাদের ইশারায় চলে, কাদের আঙ্গুলি হেলনে চলে, এবং কেন তারা নির্বাচন চায় না, এই কথাগুলো বলেছি। আপনি যদি সরকারেই থাকেন, বরং আপনার সরকারে থাকার চেয়ে যদি আপনার কথা যদি বেশি কার্যকর হয়, তাইলে আপনি সরকারে যে লাভ কি? আপনার এত কষ্ট করে আপনার ইলেকশন করে, এত রকমের ভোটের একটা বাজার, কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে, এবং আপনার নামে তো একটা সমস্যা আছেই। তো সেইখানে আপনার কেন এটা মানে গিয়ে পরীক্ষায় বসতে হবে? তো যে কারণে তারা চায় না, সরকার চেয়ারে থাকতে পারলেই খুশি। আমি 15.5 বছরের ফ্যাসিস্টকেও তাই বলেছিলাম, ফ্যাসিস্ট চেয়ারে বসে আছে আর অন্যরা যা খুশি তাই করছে, পাশের দেশে এসে যা খুশি তাই করছে। তখন আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন তাকে তার মার্ডারারদেরকে অন্য দিকে প্রবাহিত করার জন্য মির্জা আব্বাসের দিকে চোখ দিয়ে
তাদেরকে এই দেশ ছাড়া করে মার্ডারারদের। আপনার কি ধারণা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত বোকা যে তারা ধরতে পারে না চাইলে? যদি এতই বোকা হয় তাহলে জুলকারনাইন শাহের এত তথ্য কোথা থেকে পেল? কোনো না কোনো সংস্থা থেকেই তো সে পেয়েছে। সে তো সশরীরে এই দেশে থাকে না, তাহলে সে পাচ্ছে কোথায়, কিভাবে পদধ্বনি পাচ্ছে আসা যাওয়ার আগে ওই রাস্তা দিয়ে কিংবা যাওয়ার পরে সাথে সাথে সে বলছে, অথচ বাংলাদেশের কোনো সংস্থা টু শব্দ করছে না, কিছুই টের পেল না। এই জায়গাটাই বোঝা যায় যে বাংলাদেশ এখন ষড়যন্ত্রের কোন পর্যায়ে চলছে। কেউ সঠিক ইতিহাসটা মানতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা লিখতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা বলতে চায়নি। এই মূল কারণ, আর কোনো কারণ নয়। এখন আমাদের নতুন করে শুনতে হচ্ছে কতিপয় মূর্খের কাছে যে আমাদের নাকি স্বাধীনতা যুদ্ধে 2000 লোক মারা গেছে, এবং ওইটাকে আবার জিন্দাবাদ বলার মতো, ওইটাকে সহমত বলার মতো আরও গণ্ডমূর্খ এই দেশে ছড়াই ছিটে আছে। এবং এটা বলার জন্য তাকে টাকা দেওয়া হয় যে তুমি এগুলি বলো, তুমি একটা বয়ান শুরু করে দিবা, তারপরে এটা নিয়ে আমরা আলাপ করবো। একটা ইউনিভার্সিটির ভিসি বলে, একটা ইউনিভার্সিটির প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই। পাকিস্তানিকে তোর বাপ লাগে নাকি বেটা? ওর বাপ লাগে পাকিস্তানিরা মারে নাই? এগুলি বললে পরে মাথার রক্ত উঠে যায়। জানেন কে মেরেছে বুদ্ধিজীবীদেরকে? কে মেরেছে? বাসা থেকে যখন ডেকে নিয়ে গেছে, ওখানে তার সন্তান ছিল, তার স্ত্রী ছিল, পরিবারের লোকজন ছিল, তারা সবাই দেখেছে, সবাই বলেছে অমুকে নিয়ে গেছে। কারণ ওই লোক কি পাকিস্তানি হয়ে গেল? সে ওই লোক ভারতীয় হয়ে গেল? এরা বলতেছে এগুলো, আবার এগুলো হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার অনেক লোক আছে। একমাত্র যুক্তি পাইছে কি, ওখানে ওসমানী ছিল না কেন? কোনো খবর রাখে? কালকে দেখলাম বিশাল এক দিছে, লজিক দিছে, মানে লজিকের আর শেষ নাই যে নরেন্দ্র মোদী কেন বললো এটা তাদের বিজয় হয়েছে? তাদের বিজয় হয় নাই, জানে, ইতিহাস জানে। 3 তারিখ আমি বলি আপনাকে, নরেন্দ্র মোদীর যে বলাটা এবং হচ্ছে মিয়া গোলাম পরোয়ার মানে একই সাথে মিশে যাচ্ছে কিনা? শুনেন, এরা তো মানে ইতিহাসের একটা অংশ দেখে আর একটা ঢাইকা রাখে। না দেখলেও বুঝতাম যে একটা দেখে একটা দেখে না, একটাকে দেখে আর একটা ঢাইকা রাখে, যাতে নাকি অন্য কেউ দেখতে না পারে। 71-এ কি ঘটছিল হিসাবটা বুঝতে হবে আপনাকে। 71-এ আমাদের দেশের লোকজন মুক্তিযুদ্ধ যারা করেছে, অস্ত্র পাইছে কই? অস্ত্র কি পাকিস্তানে দিছে? অস্ত্র পাইছে কই? অস্ত্র ইন্ডিয়ার কাছে পাইছে। ট্রেনিং পাইছে কোথায়? ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং। ঠিক আছে, আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতেছিল, এর মধ্যে ইন্ডিয়া ইনভলভ হলো কেন? ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান প্রথম ইন্ডিয়ার 11টা না 13টা এয়ার বেজে অ্যাটাক করছিল। একবারে এয়ার বেসগুলোতে প্রথম পাকিস্তানে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ডিক্লেয়ার্ড ওয়ার। এবং সেই যুদ্ধকে বলা হয় ইন্দো পাক ওয়ার। ইতিহাসে ইন্দো পাক ওয়ার নামে সেটা আছে। 71 সালে 3রা ডিসেম্বর। এবং সেই যুদ্ধ ঘোষণার পর ভারতের 24,000 সেনাবাহিনী না আরও বেশি এরকম তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই যুদ্ধ কি ওদের বিজয় না? ওদেরও বিজয়, আমাদেরও বিজয়। আমাদের বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, ওদের বিজয়ের মাধ্যমে ওরা পাকিস্তানের আঘাতকে জবাব দিতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে। এটা ও বললে আমাদের বিজয় শীতাই হয়ে গেল। এরা এইগুলি বললে একটা ক্যামাফ্লেজ তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করে যে আসলে 71-এর যুদ্ধটাই ভুল ছিল। আর এটা বলতে চায়, আর এটা বলার জন্য এদিক দিয়ে একটু বলে, ওদিক দিয়ে একটু বলে, সেদিক দিয়ে একটু বলে, এখন বলতে মানে আস্তে আস্তে সারে, বুঝছেন, একটাকে সারে আমাদেরকে সহায় নেওয়ার চেষ্টা করে। প্রথমে বলতেছে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে নাই, পাকিস্তানিরা নাকি তখন দৌড়ের উপর ছিল, যখন বুদ্ধি ও জানলো কেমন কিরা, ওই ভিসি কেমন জানলো দৌড়ে বসলো, তাহলে এই লোকগুলি নিয়ে গেল কে? তো এখন ওইটা বলে, তারপরে এটা বলে যারা আরেকজন বলে যে বিজয় দিবসকে যদি কেউ 16 ডিসেম্বরকে যদি কেউ বিজয় দিবস বলে, তাহলে নাকি তার বউয়ের স্যান্ডেল দিয়ে পিটাবে। আবার স্যান্ডেলও দেখায়। আরেক উন্মাদ বসে আছে আমেরিকা, ইলি করে। তো আমি এবার দেখলাম আজকে সকালে যে সাভার স্মৃতিসৌধে মানুষের ছড়াছড়ি, মানে এত মানুষ আনন্দ করতেছে। এখন এই যে সবাইকে যদি স্যান্ডেল দিয়ে পিটাতে চায়, তাহলে তোর তো যা ইনকাম সব তো স্যান্ডেল কিনতে যাবো। তো এই মৌলবাদদের নিয়ে যদি বাংলাদেশের সমস্ত কিছুই চেঞ্জ করে ফেলে, বাংলাদেশের মানুষের যদি অস্তিত্ব নিয়ে টান দিয়ে ফেলে, কোথায় আপনার 30 লক্ষ, ওটাও ঠিক না, কোথায় 2000, সেটা দুষ্টামির একটা চরম সীমা আছে। আমি আমার শহীদদের নিয়ে দুষ্টামি করুক কেউ, এটা আমি কোনো মতেই চিন্তা করতে পারি না।
যখন 30 লক্ষ বলেছিল ভুলবশত বা যে বশতই হোক 3 মিলিয়ন 3 লক্ষর জায়গায়, তখনও আমি বলেছিলাম, সে আওয়ামী লীগের সময় রক্তচক্ষুকে উপেক্ষা করে বলেছিলাম যে আমাদের মুক্তিযোদ্ধারা সমস্ত বাংলাদেশে বেঁচে আছেন এখন পর্যন্ত। আমাদের বাবারা আমাদের সাথে না বুঝে না জেনে অসত্য বলেছে, বাট আমরা আমাদের সন্তানের সাথে বলতে চাই না, আমরা কাউন্টিং করতে চাই। সেটা হলে ঠিক আছে, কিন্তু আপনার এই যে দুষ্টামিটা করা, এই যে নোংরামোটা করা, এই যে বিকৃতপনা করা, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ইসলাম ব্যবহার করে অনেক মানে আমরা দেখেছি যে ওমরা পালনের সুযোগের প্রতিশ্রুতি দিয়েও ভোট চাইছে, এটাও তো ধর্মকে ব্যবহার করা। শুধু কি তাই, যখন যার যেটা লাগে সেইখানে গিয়ে আপনার মহিলা কি দেখলাম, মহিলা গিয়ে বাচ্চার মাকে ডাকলো, বাচ্চার মাকে ডাকার পরে বাচ্চার মা আসলো, যখন সুন্দর সুন্দর কথা বললো যে আপনি বেহেশতে যেতে পারবেন, আপনি আমাদের দিকে একবার তাকান, এই সেই বাচ্চার মা চুপ করে আছে। ভোটার যে হঠাৎ করে বাচ্চার মায়ের হাতটা নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বলে যে আপনি আপনার শিশুর মাথায় হাত রেখে বলেন ভোটটা আমাদের দিবেন। মানে কোন পর্যায়ে চলে যেতে পারে একটা সম্প্রদায়, যে একটা ভোটের জন্য তারা কি না করছে। এবং ঠিক একই অবস্থা বিশ্ববিদ্যালয় ভোটগুলা, যে মানুষটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা কারা পড়ে, যারা মেধাবী, যারা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যাদের সাঙ্গতি নাই, তাদেরই অনেকেই পড়ে। মেধাবী অথচ তার ক্ষমতা আছে, তারা কিন্তু পড়ে না। তাদের ওইখানে গিয়ে যার যে সমস্যাগুলো ধরে 1 বছর 2 বছর যাবৎ তারা ইলেকশন করছে। কারো টাকা লাগলে টাকা দিচ্ছে, কারো ভ্যান লাগলে ভ্যান কিনে দিচ্ছে, কারো মারামারি লাগলে মারামারিটা ওইখানে টাকা দিয়ে মিটাচ্ছে, এবং ফিউচারে চাকরি নিশ্চয়তা দিচ্ছে, তার বাচ্চার পড়ালেখার সমস্ত দায়িত্ব নিচ্ছে। এই যে এই ধরনের উৎকোচ, এই যে পরোক্ষ উৎকোচ, চুরি করে উৎকোচ, এগুলা করে করে এখন জাতীয় নির্বাচনেও তারা এই জায়গাটায় আসছে। কারণ তারা তো ক্যাডার বেস পলিটিক্স করে, তারা তো গণতন্ত্রের রাজনীতি করে না। গণতন্ত্রের রাজনীতি, আমার যে ধরেন দাদা আমাদের বস, আমি দাদার কথার সাথে একমত না, আমি কিন্তু স্পষ্ট বলতে পারি, যেটা আমি বিএনপি করি আমি বলতে পারি আমার নেতার এই জায়গায় আমি একমত না, এটা বলতে পারি। কিন্তু ওইখানে কিন্তু বলার কোনো সুযোগ নাই। তারা কি বলে, 11th আওয়ারেও যদি তাদের নমিনেশন দিয়ে যদি উজ্জ্ব করে, যেমন করেছে কোনো এক জায়গায় ওই হবিগঞ্জেই অলিউল্লাহ নুমানকে দিল না, তারা এসে ফুলের মালা দিয়ে, এটা কিন্তু মন থেকে করে নাই, এটা তার উপর নির্দেশ, এটা করেই সে বড় হয়েছে। কারণ সে অন্য জায়গায় দায়বদ্ধ, তাকে তো একদম রুট লেভেল থেকে তুলে আনছে, ওই শর্ত দিয়েই তুলে আনছে, তুমি আমার কথার দ্বিরুক্ত করতে পারবা না, আমার কথার বাইরে তুমি যাইতে পারবা না। এটা হলো নির্দেশিত রাজনীতি, নির্দেশ পালনে বাধ্য থাকিব। এটা হলো আর্মি বেস পলিটিক্স। বলছিল না আপনার জামাতের আমির যে আপনাদের সঙ্গে আমাদের মিল আছে, মিলটা হলো এইখানে আপনার সৈনিকদের যেমন থাকে যে সে তার বসের কথা মানতে বাধ্য, সেখানেও কিন্তু কিছু নিয়ম থাকে যে চরম অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার অন্যায় বসের কথা শুনতে পারবে না, কিন্তু এইখানে ওইটাও নাই। এইখানে চোখ বন্ধ করে খালি আপনি হুকুম পালন করবেন, এটা কোনো রাজনৈতিক দল না, এটা হুকুম পালন করার দল। তো তারা যখন এই ধরনের কথা বুঝে শুই না লোকজন নিয়ে বলে যে 2000, এই 2000কে এস্টাবলিশ করার জন্য ওরা 4000 লোক মারে ফেলতে দ্বিধা করবে না।